সংবিধান সংস্কার পরিষদের সভা না ডাকায় বিরোধী দলের ক্ষোভ, বিষয়টি বিচারাধীন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে। সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। যাচাই বাছাইয়ের জন্য 133 অধ্যাদেশ পাঠানো হলো বিশেষ কমিটিতে। দিনাজপুরের কাহারোলে আগামীকাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কৃষি সহ আর্থসামাজিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের আশা পানি সম্পদ মন্ত্রীর। সারা বাংলাদেশে এট এ টাইম একই দিনে আমাদের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী সাহেবরা সব জায়গায় উদ্বোধন করবেন। ইরান জুড়ে অব্যাহত মার্কিন ইসরায়েলি তাণ্ডব, আজও ইস্পাহানে 15 জনের প্রাণহানি। ফুরিয়ে আসছে মিসাইল ইন্টারসেপ্টর, হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে তেল আবিব। পাম্পে তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, আজ থেকে জ্বালানি রেশনিং বন্ধ থাকবে জানালেন প্রতিমন্ত্রী। কোনো অসাধু ব্যক্তি অসাধু উপায়ে এই তেল মজুত করে বাড়তি ফায়দা লুটবার কোনো অপচেষ্টা না করে যদি আমরা করি, এই বিষয়টি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত বহাল থাকবে। ফিলিং স্টেশনগুলোয় এখনো লম্বা লাইন। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেলপথে আজও বাড়ির পথ ধরেছেন অনেকে। ঠিক সময় ছাড়ছে আন্তনগর ট্রেনগুলো, তেমন চাপ নেই বাস টার্মিনালে। বাসের টিকিট কাটলাম এবং টিকিটটা অ্যাভেলেবেল পেয়েছি। আর একটু মোটামুটি ভালো মনে হইতেছে। এখন পর্যন্ত যেগুলো ট্রেন যাইবে প্রত্যেকটাই রাইট টাইমে যাবে। তৃতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান। এই ম্যাচে জিতলেই নির্ধারণ হবে সিরিজ। দু দলের একাদশেই আসতে পারে পরিবর্তন। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। গেজেট প্রকাশের 30 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান না করায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্ব শেষে তিনি গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও সঠিক পরিকল্পনা জানতে চান। বিরোধী দলীয় নেতার প্রশ্নের উপর কয়েকটি পয়েন্ট অব অর্ডারে উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধানের ধারা বা সংবিধান পরিবর্তন করতে পারে এমন কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে বলেও জানান তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের সময় 133 অধ্যাদেশ নিয়ে সংসদে প্রস্তাব উত্থাপন করেন আইনমন্ত্রী। প্রস্তাবটি কণ্ঠভোটে জয়ী হওয়ায় 133টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়। 2 এপ্রিলের মধ্যে এর প্রতিবেদন সংসদে দাখিলের নির্দেশ দেন স্পিকার। এরপর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় উপর দেয়া নোটিশ নিয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। সেটা জায়েজ নাই। রাষ্ট্রপতি অধ্যাদেশও সেটা সংবিধান পরিবর্তনের কোনো বিধান করতে পারেন না। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলছিল, আমরা সরাসরি সেখানে ছিলাম। জাতীয় সংসদে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। আমরা আবার তার কাছে যেতে চাই। সবুজ, সংসদের আজকের কার্যক্রম এবং আলোচনার বিষয়বস্তু নিয়ে একটু বিস্তারিত জানতে চাই।
লোপা, মূলত আজকের যে অধিবেশনটি সেই অধিবেশনটি শুরুই হয়েছে প্রশ্নোত্তর পর্ব দিয়ে এবং মূলত 6টি মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে প্রশ্নোত্তর রাখবেন আজকের যে সংসদ সদস্যরা। এবং এই যে অধিবেশনটিতে মূলত প্রধানমন্ত্রীর কাছে 8টি এবং মন্ত্রীদের কাছে মোট 460টি, মোট 468টি প্রশ্ন পাওয়া গিয়েছে এবং এই প্রশ্নগুলোই মূলত এই আজকের যে অধিবেশন শুরু হয়েছে সেই প্রশ্নোত্তর পর্ব দিয়ে সেটি চলছে। এবং এর পরে জনগুরুত্বপূর্ণ বেশ কিছু নোটিশ রয়েছে, সেই নোটিশগুলো নিষ্পত্তি করা হবে এবং এর মাঝেই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় যিনি নেতা তিনি ডক্টর শফিকুর রহমান সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি উপস্থাপন করেছিলেন এবং সেটির জবাব স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনি তার যে সাংবিধানিক যে বিধি সেই বিধি অনুযায়ী তার জবাব দিয়েছেন এবং সেটি বলেছেন যে কার্য উপদেষ্টা যে কমিটি রয়েছে সেই উপদেষ্টা কমিটিতে বসে এই বিষয়টি নিয়ে পরবর্তীতে কখন আলাপ আলোচনা করা যাবে সেই বিষয়টি ঠিক করা হবে। এরপরে মূলত রাষ্ট্রপতি যিনি সংসদ অধিবেশনের প্রথম দিন ভাষণ দিয়েছিলেন সেটি নিয়ে আলোচনার কথা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল, তিনি অধিবেশন কক্ষের ভিতরে ছিলেন। তার কাছে জানতে চাই আসলে সংসদের তো প্রশ্নোত্তর পর্ব আলোচনা চলছে, যেই জনগুরুত্বপূর্ণ নোটিশগুলোর বিষয়ে সেই বিষয়ে নিষ্পত্তির কার্যক্রমও কিছু ক্ষেত্রে আমরা দেখলাম। এরপরে রাষ্ট্রপতির ভাষণ সেটি কখন নাগাদ শুরু হবে এবং যেহেতু বিরোধী দল প্রথম দিন যেদিন রাষ্ট্রপতি ভাষণ দিয়েছিল সেইখানে তার যে ভাষণ সেই ভাষণটি বয়কট করেছিল, সেক্ষেত্রে আজকে তারা রাষ্ট্রপতির যে ভাষণ সেই ভাষণে অংশ নেবেন কিনা কি দেখলেন? ধন্যবাদ সবুজ। মূলত শুরু হয়েছে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন শুরু হয়েছে এবং এর মধ্যে কুমিল্লার মনির হক চৌধুরী তিনি সেই ভাষণের উপর বক্তব্য রেখেছিলেন। যদিও রাষ্ট্রপতির ভাষণের উপর খুব একটা বক্তব্য তিনি রাখেননি, তিনি রেখেছিলেন জন্য আমাদের যে সময় সে আমাদের আদায় করবেন। এরপর মূলত রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপনের যে বাকি যে কার্যসূচি সেগুলো অনুষ্ঠিত হবে, অর্থাৎ সরকার দলের সদস্যরা যেমন তার বক্তব্য দিবেন তাদেরকে আমরা কথা বলছিলাম আর তারা বলছেন তারা আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন তারা বক্তব্য দিবেন কিনা। আর যদি বক্তব্য দেনও সেক্ষেত্রে হয়তো সবাইভাবে তারা ধন্যবাদ জ্ঞাপন করবেন না, বরং রাষ্ট্রপতির এই বক্তব্য দেওয়া কতটা অনৈতিক ছিল সেই বিষয়ে তারা তুলে ধরবেন। কারণ আপনি জানেন যে রাষ্ট্রপতির বিষয় নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে বেশ আপত্তি ছিল, তারা ওয়াকআউট করেছিল এবং তারা বলছিল যে এই রাষ্ট্রপতির এই জায়গা থেকে যেহেতু তিনি ফ্যাসিস্টের আমলের তিনি রাষ্ট্রপতি, ফলে তার জায়গা থেকে তিনি 24 গণ অভ্যুত্থানের সময় তিনি বিরোধিতা তিনি মন্তব্য করেননি, ফলে তার এই বক্তব্য দেওয়া নেই তাদের নৈতিক ভিত্তি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, হয়তো খানিক বাদ হিসেবে পরিষ্কার হবে তারা বক্তব্য দেবেন। ধন্যবাদ আরিফিন শাকিল। যেটি নিয়ে মূলত গতকালকে কার্য উপদেষ্টা কমিটির যে বৈঠক হয়েছিল সেখানে সেই বৈঠকটি শেষে নাহিদ ইসলাম যিনি বিরোধী দলীয় হুইপ তিনিও এই বিষয়টি নিয়ে খোলাসা করেছেন। তারা বলছেন যে তারা রাষ্ট্রপতির উপর যে ধন্যবাদ জ্ঞাপনের বক্তব্য সেই ভাষণে অংশ নেবেন এবং কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করবেন না এবং তারা বলছেন যে কি কারণে ওই দিন রাষ্ট্রপতির ভাষণ তারা শুনেননি সেই বিষয়টি নিয়ে তারা এই রাষ্ট্রপতির উপরে যে ভাষণ রয়েছে সেই ভাষণে তাদের কারণ ব্যাখ্যা করবেন কেন তারা সেই দিন এই সংসদে ওয়াকআউট করেছিলেন। সবুজ, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আমাদের আরেক সহকর্মী আরিফিন শাকিলকেও ধন্যবাদ। আগামী 1 বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। সেদিন প্রধানমন্ত্রী নিজে এই কর্মসূচির উদ্বোধন করবেন। সকালে সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় জানানো হয় কৃষি খাতে স্বচ্ছতা ও কৃষকদের সরাসরি প্রণোদনা পৌঁছে দিতেই এই ডিজিটাল উদ্যোগ। বৈঠকটিতে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। ৪৫ বছর পর আবারও ফিরে আসছে খাল খনন কর্মসূচি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কর্মসূচি নতুন করে বাস্তবায়ন করতে যাচ্ছেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। কাল দেশের ৫৮ জেলায় একই সাথে শুরু হচ্ছে খনন কর্মসূচি। দিনাজপুরে কাহারোলে এর উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী।
প্রথম দফায় 6 মাসে 1200 কিলোমিটার ও পর্যায়ক্রমে 5 বছরে 20,000 কিলোমিটার নদী, নালা ও খালবিল খনন করা হবে। পানি সম্পদ মন্ত্রী বলছেন, এর মাধ্যমে বাড়বে সেচ ও কৃষি সুবিধা, কমবে জলাবদ্ধতা, ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা। এক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন মন্ত্রী। সাধারণ মানুষও চায় স্বচ্ছতা। আলমগীর স্বপনের রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশে শিরা উপশিরার মতো ছড়িয়ে আছে নদীনালা, খালবিল। প্রকৃতির এই অপার সম্পদ কাজে লাগিয়ে কৃষিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি পরিচালিত করেছিলেন। 3636 কিলোমিটার খাল খনন করে সেচ ব্যবস্থার সম্প্রসারণ, বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা দূরীকরণে রেখেছিলেন বড় ভূমিকা। যেই সফল কর্মসূচিতে ছাত্রাবস্থায় অংশ নিয়েছিলেন বর্তমান পানি সম্পদ মন্ত্রীও। সেই সময়ে আমরা এদেশের মানুষ অনেক সুবিধা পেয়েছি এবং জনগণ উপকৃত হয়েছে। আমাদের বয়সও ছিল তখন কম। আমরা প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে যখন স্কুলে পড়ি তখন খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। কিন্তু সেই সফল কর্মসূচি কতটা এগিয়ে নিতে পেরেছে পরবর্তী সরকারগুলো? কেননা দখলে দূষণে এরই মধ্যে হারিয়ে গেছে দেশের অনেক নদী, নালা, খালবিল। আগে কিন্তু পানি উঠছে না, এখন আর যাই 4-5 বছর পানি উঠে। অনেক কষ্ট করি তো আমরা, পানি কাজে উঠলে বন্যার পানিতে সব তলায় যায়। জলাবদ্ধ আমরা সবাই আটকা থাকি, আমাদের খুবই সমস্যা। রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের বাসিন্দাদের মতো সারা দেশের নদী, খালবিলের কতটা জীর্ণদশা জানালেন পানি সম্পদ মন্ত্রী। খালের মধ্যে পলি জমে আছে, বর্জ্য জমে আছে, খাল ভরাট হয়ে গেছে, খালের মধ্যে দোকানপাট গড়ে উঠেছে, বাড়িঘর গড়ে উঠেছে এবং অনেক জায়গায় শিল্প কলকারখানার পাশে সেখানে বর্জ্য আসছে। সব কিছু মিলে খালের সুবিধা যেটা পাওয়ার দেশবাসী আমরা ওটা পাচ্ছি না। এই বাস্তবতায় নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আবারও খাল খনন কর্মসূচির উদ্যোগ তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের। বাবার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘ প্রায় 45 বছর পর নতুন প্রেক্ষাপটে আবারও সেই কার্যক্রম শুরু করছেন ছেলে। 16 মার্চ সোমবার প্রধানমন্ত্রী হিসেবে খনন কর্মসূচির উদ্বোধন করবেন দিনাজপুরের কাহারুলে। প্রথম দফায় 180 দিনের কর্মসূচি হিসেবে 1200 কিলোমিটার খাল খনন করা হবে। পর্যায়ক্রমে 5 বছরে হবে 20,000 কিলোমিটার। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন 16 তারিখে। সারা বাংলাদেশে অ্যাট এ টাইম একই দিনে আমাদের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী সাহেবরা সব জায়গায় উদ্বোধন করবেন। আমরা 54টা জেলা নির্ধারণ করেছি। কোনোভাবেই দুর্নীতিকে আমরা এখানে যেন হতে না পারে সেই দিকে আমাদের বিশেষ নজর থাকবে এবং এই ব্যাপারে আমরা খুব সতর্ক আছি। নতুন করে খাল খনন কর্মসূচিকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। যদি খনন করে ঠিক মতন, তা পানিটা ঠিক মতন যাইতে পারবে, আমাদের চলাফেরার জন্য ভালো হবে। এখন এখানে মনে করেন যে নিচে একটু খনন করলে পারে, তাহলে পারে মনে করেন যে আরো একটু সুবিধা হবে, পানিটা উপরে উঠবে না, এটা করলেই ভালো হয়। সাধারণ মানুষের দাবি, খনন কার্যক্রমের প্রকৃত সুফল পেতে চান তারা, এর জন্য চান নিয়মিত তদারকি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। তার সাথে যাচ্ছেন স্ত্রী আফরোজা আব্বাস ও বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস। এছাড়া এভারকার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর ইকবালও রয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল 11:20 উড্ডয়ন করেছে। মেডিকেল বোর্ডের পরামর্শেই তাকে বিদেশে নেওয়া হচ্ছে, তবে আশঙ্কামুক্ত বলার এখনই কোনো সুযোগ নেই। সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। আরও জানান, প্রাথমিক পর্যায়ের সব রকম চিকিৎসা এভার কেয়ারে দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে তাকে আরও উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি। বলেন, মির্জা আব্বাসের চিকিৎসার সার্বিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবাসীর কাছে মির্জা আব্বাসের জন্য দোয়া চেয়েছে তার পরিবার। পিএমের রাজনৈতিক উপদেষ্টা এবং মাননীয় মন্ত্রী, এবং সেই হিসাবে তিনি যে গত কিছুদিন পূর্বে যে আমরা একটা স্ট্রোকের একটা হিস্ট্রি পেয়েছিলাম এবং সেই স্ট্রোক থেকে পরবর্তীতে তাকে একটা অপারেশন করা হয়, ব্রেনের একটি সার্জারি হয়েছে। সুতরাং সেখানে আশঙ্কাজনক বা আশঙ্কামুক্ত সেটি বলা খুব মুশকিল, এবং তার যে চিকিৎসাটি যেন উন্নত হয় এবং সেখানে তার যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলো কিছুটা যেন ডেভেলপমেন্ট হয়, ভালো হয়, সেটার জন্যই আসলে তার বিদেশে পাঠানো। ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর তাণ্ডব। ইস্পাহান প্রদেশে মিসাইল হামলায় নিহত হয়েছে কমপক্ষে 15 জন। শাহিনশার শহরে আইআরজিসির হেডকোয়ার্টার্সে সিরিজ বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। হামলা হয়েছে আরও বেশ কয়েকটি শহরে। আইআরজিসির 2 সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব।
পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। কুয়েত বিমানবন্দরে হামলা চালিয়ে ধ্বংস করেছে রাডার সিস্টেম। ইরাকের ইরবিলে টার্গেট করা হয়েছে একটি তেল শোধনাগার। সৌদি আরব, ইরাক, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন মিসাইল ছুড়েছে তেহরান। একাধিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। ইসরায়েলের নেস জিওনা শহরে ইরানের হামলায় ক্ষয়ক্ষতির ফুটেজ প্রকাশ করা হয়েছে, হতাহতের খবর পাওয়া যায়নি। ফুরিয়ে আসছে ইসরায়েলের মিসাইল ইন্টারসেপ্টর। ইরানের হামলা ঠেকাতে গিয়ে এখন হিমশিম অবস্থা দেশটির। এরই মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উদ্বেগজনক সংকটের বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবগত করেছে তেল আবিব। এক মার্কিন কর্মকর্তার বরাতে এসব তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সেমাফোর। এদিকে সিএনএন জানিয়েছে বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরানের ক্লাস্টার মিউনিশনের হামলা ঠেকাতেও বেশ বেগ পেতে হচ্ছে ইসরায়েলকে। গত 2 সপ্তাহ ধরে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রতিদিন দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান। মুহুর্মুহু ড্রোন মিসাইল বৃষ্টি ঠেকাতে তেল আবিবকে খরচ করতে হচ্ছে বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর। ইসরায়েলের চারপাশে কয়েক স্তরের প্রতিরক্ষা বলয়। এর মধ্যে বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিহতে মূলত ব্যবহার করা হয় ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম। সংবাদ মাধ্যম সেমাফোরের প্রতিবেদন, তেল আবিবের এই ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টরের মজুদ এখন শেষের পথে। ফলে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এক মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে এরই মধ্যে উদ্বেগজনক হারে ইন্টারসেপ্টর কমে যাওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রকে অবগত করেছে তেল আবিব। বলা হয়েছে গত জুনে ইরানের সাথে 12 দিনের যুদ্ধে বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর খরচ করে ফেলেছে দেশটি, আর তাই পর্যাপ্ত মজুদ ছাড়াই শুরু করেছে চলমান যুদ্ধ। ওই মার্কিন কর্মকর্তার দাবি সংকট সমাধানের উপায় খুঁজছে ইসরায়েল। এদিকে সিএনএন বলছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে ইরানের ক্লাস্টার মিউনিশন। মাঝ আকাশে থাকতেই মিসাইল থেকে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে দেওয়া হয় বেশ কিছু ছোট ছোট বোমা। ইন্টারসেপ্টর ব্যবহার করে মিসাইল ধ্বংসের আগেই অনেক সময় বোমা বের হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয় না। অন্তত 2টি ক্লাস্টার বোমা হামলার বিশ্লেষণে মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে 7 থেকে 8 মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে পারে ইরানের এই গুচ্ছ বোমা। উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা থেকে নিজেদের রক্ষায় বিপুল ইন্টারসেপ্টর খরচ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকেও। গত জুনেও তেহরানের মিসাইল প্রতিহতে 1.5 শতাধিক থার্ড ইন্টারসেপ্টর খরচ করেছিল দেশটি। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সহায়তার সম্ভাবনা কম, আর তাই বলা হচ্ছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইরানের হামলার সফলতার হার বেশ বাড়তে পারে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। একের পর এক মিত্র দেশ প্রত্যাখ্যান করছে ডোনাল্ড ট্রাম্পের আহ্বান। হরমুজ প্রণালী অবমুক্ত করতে মিত্রদের যুদ্ধজাহাজ মোতায়েনের অনুরোধ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু তা সরাসরি নাকচ করেছে ফ্রান্স। মধ্যপ্রাচ্য উত্তেজনা আর উস্কে না দেওয়ার আহ্বান জানায় দেশটি। অন্যদিকে মার্কিন সামরিক বিমানকে নিজ আকাশসীমা ব্যবহার করতে দেয়নি সুইজারল্যান্ড। একদিকে ইরানকে সামাল দিতে গিয়ে হিমশিম দশা, অন্যদিকে একের পর এক বন্ধু দেশের প্রত্যাখ্যান। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনায় যুক্তরাষ্ট্র থেকে যেন কিছুটা দূরেই থাকতে চাইছে ইউরোপীয় মিত্ররা। চলমান জ্বালানি সংকট মোকাবেলায় হরমুজ প্রণালী অবমুক্ত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ নৌপথ ঘিরে ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য সহ মিত্রদের প্রতি যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানান তিনি। বলেন, গুরুত্বপূর্ণ রুটের নিরাপত্তা দিতে হবে ব্যবহারকারীদেরই। যুক্তরাষ্ট্রের সমন্বয়ে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এই প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছে ফ্রান্স। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আগে থেকে বিরাজমান উত্তেজনাকে আর উস্কে দিতে চায় না দেশটি। তাই নতুন করে ওই অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করবে না ফরাসি প্রশাসন। ভূমধ্যসাগরে মোতায়েনকৃত দেশটির নৌবহর ও স্ট্রাইক গ্রুপকে অন্য কোথাও পাঠানোর পরিকল্পনা নেই বলেও জানিয়েছে প্যারিস। ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে মার্কিন সামরিক বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেয়নি আরেক ইউরোপীয় দেশ সুইজারল্যান্ড। সুইস প্রশাসন জানায়, ইরানের সাথে চলমান যুদ্ধে সংশ্লিষ্টতা থাকায় যুক্তরাষ্ট্রের 2টি নজরদারি উড়োযানকে প্রবেশ করতে দেয়া হয়নি। পরবর্তীতেও ফ্লাইটের উদ্দেশ্য স্পষ্ট ব্যাখ্যা এবং যুদ্ধের সাথে সংশ্লিষ্টতা না থাকার নিশ্চয়তার পরই কেবল দেশটির আকাশসীমা ব্যবহারের অনুমতি পাবে কোনো মার্কিন বিমান। ট্রাম্পের ডাকে সাড়া না দিয়ে ইরানের সাথে নিজেদের মতো বন্দোবস্ত করায় নজর দিয়েছে আরেক ইউরোপীয় দেশ ইতালি। হরমুজ প্রণালী দিয়ে নিজেদের বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিতে তেহরানের সাথে আলোচনা শুরু করেছে তারা।
একই উদ্দেশ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ফ্রান্সও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে আজ থেকে জ্বালানি রেশনিং পদ্ধতি বন্ধ থাকবে, এমনটা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেশনিং পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই দায়িত্বশীল হলে জ্বালানি ক্ষেত্রে সমস্যা হবে না, জানান প্রতিমন্ত্রী। কেউ মজুত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানালেন, কয়েকটি জাহাজে তেল আসছে, এতে যোগান বাড়বে। প্রতিমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ান ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে আসতে পারে। যদিও আরেকটি রুশ কোম্পানি জানিয়েছে, তারা যে ধরনের তেল দেবে সেটা আমাদের রিফাইনারিতে পরিশোধন করা যাবে। জ্বালানি তেল সাশ্রয়ে 6 মার্চ রেশনিংয়ের ঘোষণা আসে। ইতিমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা সকলে যদি দায়িত্বশীল হই, আমরা যদি সকলে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমাদের স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে পারি, আমাদের আশেপাশে কেউ যেন কোনো অসাধু ব্যক্তি অসাধু উপায়ে এই তেল মজুত করে বাড়তি ফায়দা লুটবার কোনো অপচেষ্টা না করে যদি আমরা করি, এই বিষয়টি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত বহাল থাকবে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও যানবাহনের দীর্ঘ অপেক্ষা দেখা গেছে। সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষার পর মিলছে তেল। এতে ভোগান্তিতে পড়েন যানবাহন চালক মালিকরা। পাম্প মালিকরা বলছেন, অনেক ক্ষেত্রে আগের রাতেই মজুদ তেল শেষ হয়ে গেছে। ডিপো থেকে নতুন সরবরাহ না আসায় তেল দিতে পারছেন না তারা। এদিকে সরকার রেশনিং তুলে নেওয়ার কথা জানালেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি বলে জানিয়েছেন ফিলিং স্টেশনের কর্মীরা। গত 6 মার্চ জ্বালানি তেলের সংকট মোকাবেলায় তেল বিক্রিতে সীমা আরোপ করে সরকার। ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিন আজ। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনগুলো নির্ধারিত সময় স্টেশন ছেড়েছে। এখনও সরকারি ছুটি শুরু না হওয়ায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে নেই ঘরমুখো মানুষের বাড়তি চাপ। ঈদযাত্রা শুরু হলেও রবিবার কমলাপুর রেল স্টেশনে তেমন ভিড় দেখা যায়নি। ভোর 5টা থেকে নির্ধারিত সময়ে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে আন্তনগর ও কমিউটার ট্রেন। অন্যান্য বারের থেকে এবার একটু মোটামুটি ভালো মনে হইতেছে, মানে সঠিক সময় ট্রেন পাইছে। এখন পর্যন্ত যেগুলো ট্রেন যাইবে প্রত্যেকটাই রাইট টাইমে যাবে, সবগুলাই লাইনে দেওয়া আছে, কোনো শিডিউলের কোনো বিপর্যয় নাই। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় অনেক অভিভাবক সন্তানদের নিয়ে আগেভাগেই বাড়ির পথ ধরেছেন। ঈদের আগে ভিড় ও সম্ভাব্য ভোগান্তি এড়াতে পরিবারের সদস্যদের আগেভাগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন কেউ কেউ। দাদি বাড়িতে প্রতিবার যাই আর এই বাড়িও যাচ্ছি। সবসময় যাওয়া হয় না, অনেকদিন পর পর যাওয়া হয়, তো সেক্ষেত্রে একটা আলাদা আনন্দ কাজ করতেছে যে পরিবারের সঙ্গে ঈদ করব, সময় কাটাবো। অনেকটা রমজান শেষ হয়ে গেছে, পরিবারের সঙ্গে ইফতার সেহরি কিছুই করা হয় নাই, এই জন্যই আর কি বাড়িতে যাওয়া। ফ্যামিলি নিয়ে যাওয়া একটা বিপজ্জনক, ঈদের সময় এটা সবসময় ঘটেই থাকে, যার কারণে আগেই আমরা টিকিট কাটছি যে ফ্যামিলি পাঠিয়ে দেই। রাজধানীর বাস টার্মিনালগুলো অনেকটা ফাঁকা। ঘরমুখো মানুষের বাড়তি ভিড় নেই অভিযোগও। নির্ধারিত দামেই টিকিট পাওয়ায় খুশি যাত্রীরা। অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট নিতে তেমন ভোগান্তি হয়নি। এসি বাসের টিকিট কাটলাম এবং টিকিটটা অ্যাভেলেবেল পেয়েছি। গন্তব্যের যে ভাড়া এসি বাসের সেই 450 টাকাই নিয়েছে। গতকালকে প্রচুর যাত্রী চাপ ছিল, আজকে সকালে যাত্রীর চাপ কিছুটা ছিল, এখন আবার যাত্রীর চাপ নেই। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের 3 দিন আগে থেকে চালু হবে বিশেষ বাস সার্ভিস। যাত্রী চাপ সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত বাস। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেল স্টেশন ও বাস টার্মিনালে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সারওয়ার। তিনি বলেন, ঈদের সময় ফাঁকা ঢাকার নিরাপত্তায় বিশেষ নজরদারি থাকবে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ঈদযাত্রা ও ঢাকার নিরাপত্তা পরিকল্পনা নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। নগরবাসীর ঈদযাত্রা সুগম করা এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং বাকি ফোর্স মোতায়েন করা হবে। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বিমানবন্দর রেল স্টেশনে তল্লাশি চালিয়েছে পুলিশ। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির বিশেষায়িত ইউনিট এই কার্যক্রম পরিচালনা করে। তল্লাশি কাজে ব্যবহৃত হয় পুলিশের
K9 ডগ স্কোয়াড। পুলিশ জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতেই মহড়া চলমান থাকবে। এ সময় অপরাধ এবং অপরাধীদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়। এই অভিযানটা একটা বিশেষ অভিযান। এটা ঈদ উপলক্ষে আমাদের যে মানুষের মাঝে সেন্স অফ সিকিউরিটি বাড়ানোর জন্য আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য 24 ঘন্টা মাঠে আছি। আমাদের যতদিন প্রয়োজন হবে আমরা এটা মাঠে থাকব। ফেনীর ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির কর্মীদের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত 2 জন। নিহত হোনামিয়া যুবদলের কর্মী ছিলেন। শনিবার রাতে উপজেলার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য 7 জনকে আটক করা হয়। পুলিশ জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে চলছিল ফসলি জমির মাটি কাটার মহোৎসব। ব্যবসার নিয়ন্ত্রণ এবং লভ্যাংশের ভাগাভাগি নিয়ে বিএনপি কর্মীদের 2 গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এরই জেরে গতরাত 3টার দিকে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। নাটোরের লালপুর থেকে চুরি হওয়া 1 মাস বয়সী শিশুটি উদ্ধার হয়েছে। সকালে উপজেলার লক্ষণবাড়িয়া এলাকায় রাস্তার পাশে পাওয়া যায় শিশুটিকে। পুলিশ জানায়, শনিবার সকালে এক কিশোরী নবীনগর গ্রামে দিনমজুর জালাল উদ্দিনের বাড়িতে যায়। নিজেকে অসহায় দাবি করে আশ্রয় চায় সে। মানবিক দিক বিবেচনায় তাকে থাকতে দেয় পরিবারটি। সন্ধ্যায় জালাল উদ্দিনের 1 মাস বয়সী শিশুকন্যাকে নিয়ে পালিয়ে যায় ওই কিশোরী। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পুলিশকে জানালে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় আইন শৃঙ্খলা বাহিনী। সকালে রাস্তার পাশে শিশুটিকে ফেলে পালায় চোর। এক নারী শিশুটিকে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে ধরতেও তৎপরতা চলছে। আর কয়েকদিন পর উদযাপিত হবে ঈদ উল ফিতর। তাই ঈদ সামনে রেখে ভোলার শপিং মল ও বিপণী বিতানগুলোতে ভিড় করতে শুরু করেছেন সকল শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে জমজমাট বেচা বিক্রি। ঈদুল ফিতরের বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তাই পরিবারের সদস্যদের নিয়ে নতুন পোশাক কিনতে ছুটছেন ভোলার মার্কেটগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত পোশাকের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ঈদ উপলক্ষে নতুন নতুন পোশাক দিয়ে দোকান সাজিয়েছেন দোকানিরাও। এবার নারীদের সবচেয়ে বেশি চাহিদা পাকিস্তানি ও ইন্ডিয়ান পোশাকের প্রতি। হানা, মার্শাল, সারারা, গারারা, আনারকলি, কাকন সহ বাহারি ডিজাইনের পোশাক রয়েছে তালিকায়। এছাড়াও শাড়ি, 3 পিস, ছেলেদের পাঞ্জাবি ও শিশুদের পার্টি ড্রেসও রয়েছে ক্রেতাদের পছন্দে। বাচ্চা আনছি, বাচ্চার জন্য ড্রেস, জুতা কিনবো, এই তো। আর পরিবারের বাবা মার জন্য একটা পাঞ্জাবি কিনবো, আর আম্মুর জন্য একটা শাড়ি কিনবো। আমি 3 পিস কিনছি, আমি আমার নানার সাথে আসছি। বাচ্চাদের ড্রেস নেওয়ার জন্য আসছি। দেখি এখানে একটু ঘোরাঘুরি করে দেখি কিরকম ড্রেস, দাম প্রাইসে যদি মেলে তাহলে কিনব। ক্রেতাদের অভিযোগ, দোকানিরা গত বছরের তুলনায় বেশি দাম নিচ্ছেন। বিক্রেতারা বলছেন, এবার ঈদে বেচা বিক্রি বেশ ভালো। সামনের কয়েকটা দিন বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা। ঈদের কালেকশন খুবই ভালো, কিন্তু দামে তুলনামূলক বেশি। দেখার পরে এখন যদি আমাদের প্রাইস অনুযায়ী যেরকম হয়, সুন্দর অনেক কালেকশন আছে, দেখার পরে ওইখান থেকে নিয়ে নেবো আর কি। বেচা বিক্রি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমাদের পরস্পরিতে বেচা বিক্রি খুবই ভালো। টাঙ্গাইল জামদানি, বেনারসি, সিল্কাতান, তারপরে এমপি শাড়ি এবং বেচা কিনা যথেষ্ট ভালো আমাদের। এগুলোকে গাউন, ফার্সি এবং জর্জেট লং গাউন, এই ড্রেসগুলোর খুবই চাহিদা বেশি। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তায় মার্কেটগুলোতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা বলে জানিয়েছেন পুলিশ সুপার। রমজান এবং ঈদ উপলক্ষে আমাদের বিশেষ নিরাপত্তা আমরা রেখেছি। আমাদের এখানে পোশাকধারী যেটা পুলিশের নিরাপত্তা থাকবে, পাশাপাশি আমাদের গোয়েন্দা টিমেরও নিরাপত্তা এখানে থাকবে। ঈদের নতুন পোশাকের মতো বর্ণিল হবে পারস্পরিক সম্পর্ক, এমনটাই আশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কুমিল্লায় মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন। সকালে পদুয়ার বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই অভিযান চালানো হয়। যৌথ অভিযানে জেলা প্রশাসনের সাথে অংশ নেয় সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশ। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান, ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে চলাচলে কিছুটা স্বস্তি ফিরবে। অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। সাথেই থাকুন।